আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন শেখ হাসিনা, শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের, সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, এমনকি ধরেন হাসনাত আব্দুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে, তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায়, কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদারভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো খানা খন্দ, নদী নালা, ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই। তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে, এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে, এয়ার স্পেসে ঢুকবে, সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে। এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান, যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে, সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে। শুধু কি তাই, 5ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন, তখন তো সেই বিমানে, সামরিক বিমানে, তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন। এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা, সেটা বাংলাদেশের আগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন, শেখ রেহানা জানেন, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন, ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে। কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য, তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে, তারা কেন রাজনীতি করছে?
শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনূস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে। বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল পাঠিয়েছে ভারত সরকারকে, যেই নোট ভার্বাল, এরকম একটা নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায়, এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয়, সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার। তখনও বলেছিল যে তারা দেখছে, চিঠিটা মানে খতিয়ে দেখছে। এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে, তারা খতিয়ে দেখছে। বাংলাদেশ সরকারও নাটক করছেন। তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন, আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন। এখন সেই নাটকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন, আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে 5ই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্ডন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা? শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না, আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব। শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন, সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে 5ই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের, এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছেছেন, সেই খবরটা 6ই আগস্টে নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা flightradar24.com এর বরাত দিয়ে। সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দেবার পর, এবং ইন্ডিয়া টুডের বরাতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন AJAX 1431 এই ফ্লাইটে। এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান, এটি সেনাবাহিনীর একটা C-130J হারকিউলিস বিমান, এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হারকিউলিস বিমানটি 5ই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে, পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়, আর দিল্লি সময় ভারতীয় সময় বিকাল 5:30টার দিকে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান ঘাঁটি হিন্ডনে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন, এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্প্রতি ভারতের 2 সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন, সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো, এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হিচড়ে
হাসিনাকে গাড়িতে তুলেছিলেন। এটা হচ্ছে সেই বইয়ের বয়ান যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সূত্রে। সেই বইটিতে লেখকেরা বলছেন যে বিভিন্ন বাহিনীর প্রধানেরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, কেউই যখন শেখ হাসিনাকে রাজি করাতে পারেন না এবং শেখ হাসিনা গোঁ ধরে বসে ঘরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে দেশ ছেড়ে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো, তারপরে ভারত থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার ফোন আসে ওই বইটি অনুসারে এবং তাকে তারা বলেন যে আপনি যদি এই সময়ে দেশ না ছাড়েন তাহলে একদিকে যেমন আপনার জীবন বিপন্ন হবে, তেমনি আপনার যেসব কর্মকর্তারা আছেন, আপনার নিরাপত্তায় নিয়োজিত এবং ব্যক্তিগত কর্মকর্তারা, তাদের জীবনও বিপন্ন হবে। ওই সময়েই যেহেতু মানুষের ঢল গণভবনের দিকে আসতে শুরু করেছিল, সে কারণে তখন কাছের একটা হেলিপ্যাডে, গণভবনের হেলিপ্যাড বলছে বইটি, গণভবনের হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা, শেখ রেহানাকে। সেখানেই তারা একটা MI-17 হেলিকপ্টারে ওঠেন এবং সেই হেলিকপ্টার করে তারা তেজগাঁও বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর সেখানে প্রস্তুত C-130J সুপার হারকিউলিস বিমানটি, মানে যে বিমানে করে পরে তারা হিন্ডন গেলেন, সেই বিমানটিতে তারা ওঠেন। এবং বইটিতে লেখা হচ্ছে যে ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। এবং যেটা বলছিলাম, সেনাবাহিনীর সেই বিমানে, বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্ডনে নামলেন, তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। ওই বইটি বলছে বটে যে গণভবন থেকে যখন শেখ হাসিনা বের হচ্ছেন তখন সেনাপ্রধানও সেখানে উপস্থিত, কিন্তু মনে রাখবেন সেনাপ্রধান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন সেনা সদরে, তার সেনা ভবনে বসে। এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশ মুখে, সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দপ্তর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে, গণভবন অভিমুখে যেতে দেন। কাজেই সেনাপ্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময়। তাহলে কারা দুজন ছিলেন? এই বিষয়গুলো কেন ইউনূস সরকার জানছে না, জানাচ্ছে না, এর কৈফিয়ত কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না? আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত SSF স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে, মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের, সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? ইউনূস সরকারকে এই বোঝাপড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে, মানে তার সেনাবাহিনীর সঙ্গে, তার সশস্ত্র বাহিনীর সঙ্গেই আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা শেখ হাসিনাকে সেখান থেকে ফেরাতে পারবে। 24 আগস্ট যে অভ্যুত্থান, নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনো পর্যন্ত জানি না। 5 আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত গো ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল, অথবা এই আন্দোলনের পেছনে ক্রিয়ানকের ভূমিকা কারা পালন করছিল, প্লট কারা নির্মাণ করেছিল, কত টাকা ব্যয় হয়েছিল, এমন অনেক প্রশ্ন নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা আগামী কয়েক বছর নানান ধরনের গবেষণা করবেন আমি নিশ্চিত। এবং এই সব প্রশ্নের বেশ খানিকটা উত্তর আমাদের সামনে তুলে এনেছেন সম্প্রতি ভারতে প্রকাশিত একটি বইয়ের 3 লেখক, যে বইটির শিরোনাম ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান
আনফিনিশড রেভলিউশন। এই বইতে অন্তত 4 আগস্ট এবং 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হচ্ছিল, শেখ হাসিনার সঙ্গে কারা বৈঠক করছিলেন একের পর এক, ভারত কি ধরনের বার্তা পাঠাচ্ছিল এবং 3 বাহিনীর প্রধানেরা তাদের কি ভূমিকা ছিল। এই বইয়ে 3 লেখক বলছেন 2 আগস্টের কথা, যে 2 আগস্ট 2024 ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোটা আন্দোলন হাতের নাগালের বাইরে চলে গেছে বাংলাদেশ সরকারের, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত আছে। এবং তার পরদিনই 3 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির উচ্চ পদস্থ কর্মকর্তারা ঢাকায় চলে আসেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে থাকেন বিভিন্ন সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে। সেনাপ্রধান এবং বিমান বাহিনী প্রধান একই সঙ্গে এনএসআই এর প্রধানকে বিষয়টি তারা অবগত করেছিলেন। এবং 5 আগস্ট কি হচ্ছিল, 5 আগস্ট সকালবেলায় ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, এসবি প্রধান, পুলিশ, সেনা এবং প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন এক এক করে। তারা খুব দ্রুত শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিতে বলেন। 5 আগস্ট দুপুরেই নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান সেখানে হাজির হন। তারা সরান ঢুকে পড়েন যেখানে ডিজিএফআই প্রধান কিংবা পুলিশ, সেনা, প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছিলেন। সেই বৈঠকে তারা ঢুকে পড়েন এবং 3 বাহিনীর প্রধান ঢুকেই শেখ হাসিনাকে বলতে থাকেন যে এক্ষুনি আপনাকে গণভবন ছাড়তে হবে। সেনাপ্রধান জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথাই তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ছাড়তে চাপ দিতে থাকেন, জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই চারদিক থেকে বিক্ষোভকারীরা গণভবনের দিকে ছুটে আসছে এমন খবর পৌঁছাতে থাকে। এবং বইয়ের লেখকরা বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান আবারও হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। কিন্তু শেখ হাসিনা কিছুতেই গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না। শেখ হাসিনা তাদের সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন এবং তিনি মন্তব্য করে বসেন যে ভাবলেন কি করে এই সংকটময় মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব। সেনাপ্রধানের কাছে শেখ হাসিনা তখন জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা। এর উত্তরে সেনাপ্রধান বলেছিলেন হ্যাঁ দাঁড়াবো। কিন্তু এরপরেও নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি নাকচ করে দেওয়া নয়। এবং ঘরের মধ্যে তখন শেখ রেহানা উপস্থিত ছিলেন। রেহানা শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে না তাদেরকে দেশ ছাড়া উচিত, গণভবন ছাড়া উচিত। তিনি তাতেও কোনো প্রকার কর্ণপাত করছিলেন না। ঠিক এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের একটি ফোন আসে। তিনি তখনই তার মাকে বলেন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে। ঠিক সেই মুহূর্তে ভারতের একজন খুবই উচ্চ পর্যায়ের কর্মকর্তা শেখ হাসিনাকে ফোন দেন। ওই কর্মকর্তা শেখ হাসিনার পূর্ব পরিচিত এবং খুব সংক্ষিপ্ত পর্যায়ের কথা হয় তাদের মধ্যে। এক পর্যায়ে তিনি বলেন যে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। এর ঠিক পর মুহূর্তেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তার নিজের জীবন বিপন্ন হবে তা নয়, এখানে যারা রয়েছে এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদেরও জীবন বিপন্ন হবে। বইটিতে এই কথাগুলো তুলে আনা হয়েছে যে ভারতের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটি পর্যন্ত। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে চারিদিক থেকে জনস্রোতের মধ্য দিয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে এবং
সেখানে যারা নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন তারা কোনো প্রকারের বাধা দেননি, বাধা দেওয়ার উপায়ও ছিল না। এই বিষয়গুলো মোটামুটি এই বিষয়টি এই বইয়ে উঠে এসেছে এবং পাশাপাশি এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। এটি তো এরই মধ্যে নানান পর্যায়ে থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি থেকে শুরু করে অনেকভাবে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে। কারা এর পেছনে প্লট নির্মাণ করেছিল, কী পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে এবং কোন ধরনের শক্তি এর পিছনে কাজ করেছে। আর একটা পর্যায়ে নিশ্চয়ই আমরা দেখেছি যে সেই আন্দোলনে সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, যারা আওয়ামী লীগের করেন বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তাদের সন্তানেরা সেই আন্দোলনে ছিল।